বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আজকে উপস্থিত হলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। টপিক্সের নাম হচ্ছে বর্ণালী। বর্ণালী বিষয়টি অধিকাংশ স্টুডেন্টের কাছে একটি জটিল বিষয়। আমি আশা করি তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমার যে ভয়টা আজকে কেটে যাবে। তো যাই হোক, আমরা চলে যাই আজকের আলোচনায়। বর্ণালী কী? বর্ণালী হচ্ছে যে আসলে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মির সমাহার। আমরা রংধনু দেখিনি এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। রংধনুতে কী থাকে? অনেকগুলো বর্ণ থাকে, তাই রংধনু হচ্ছে একটা বর্ণালী। তাই বর্ণালী কি? বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মির সমাহার। কিন্তু রসায়নে আমরা এই বর্ণালীটা দুইভাবে আলোচনা করব। একটা হচ্ছে যে দেখা যায় এবং একটা দেখা যায় না। যেটা দেখা যায় দৃশ্যমান আলো, যে বর্ণালীগুলো, এটা নিয়ে আমরা অনেক মৌল শনাক্তকরণ করব। আবার বর্ণ অর্থাৎ আলো দেখা যায় না সেটা নিয়েও আমরা আলোচনা করব, সেটাকে আমরা বর্ণালী বলবো। তবে এই আলোটা, এটাকে আমরা বর্ণালী কেন বলবো? কারণ এই আলোটা দিয়ে আমরা বিভিন্ন কার্যকরীমূলক বা বিভিন্ন যৌগের শনাক্তকরণ করব। তো সেক্ষেত্রে আলোটা ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার লেখচিত্র পাবো। এই লেখচিত্র বিশ্লেষণ করে আমরা কোনো একটা অণুর কার্যকরীমূলক বা কোনো একটা অণুকে শনাক্তকরণ করব। যেহেতু আলো ব্যবহার করে কোনো একটা যৌগকে আমরা শনাক্তকরণ করছি, কোনো একটা যৌগের কার্যকরীমূলককে শনাক্তকরণ করছি, তাই এটাকেও আমরা আসলে বর্ণালী বলবো। তো যাই হোক, এই যে বর্ণালী, এই বর্ণালীকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। প্রথম যেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে। তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে বর্ণালীকে আমরা দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটোকে নিয়ে 7 ভাগে ভাগ করতে পারি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আমরা বর্ণালীকে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটিকে নিয়ে মোট 7 ভাগে ভাগ করতে পারি। যেমন গামা রশ্মি থেকে শুরু করে একেবারে রেডিও রশ্মি পর্যন্ত। গামা রশ্মি, তারপরে কি গামা রশ্মির পর আমরা জানি যে রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, তারপরে দৃশ্যমান রশ্মি, তারপরে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ রশ্মি, রেডিওওয়েভ রশ্মি। তাহলে এই যে আমরা তরঙ্গদৈর্ঘ্য অনুসারে বর্ণালীকে এই মোট 7 ভাগে ভাগ করলাম, এগুলোর মধ্যে যদি দেখা যায় শুধুমাত্র দৃশ্যমান অংশকে, এবং দৃশ্যমানের চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো এটাকে আমরা দেখতে পাই না, এবং দৃশ্যমানের চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোকে আমরা দেখতে পাই না। তো যাই হোক, দৃশ্যমান এবং অদৃশ্যমান নিয়ে বর্ণালীকে তরঙ্গদৈর্ঘ্য অনুসারে মোট 7 ভাগে ভাগ করা হয়। তো সেক্ষেত্রে আমরা দৃশ্যমানকে দেখতে পারি বললাম, এবং অদৃশ্যমান যেগুলোকে দেখতে পাই না, কিন্তু এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার অণুর কার্যকরীমূলক বা অণুকে শনাক্তকরণ করতে পারি। তাই তরঙ্গদৈর্ঘ্য অনুসারে আমরা বর্ণালীকে মোট 7 ভাগে ভাগ করি। এবার চলে আসি আমরা বৈশিষ্ট্য অনুসারে। বৈশিষ্ট্য অনুসারে আমরা বর্ণালীকে 2 শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে যে বিকিরণ বর্ণালী, আর একটা হচ্ছে শোষণ বর্ণালী। তাহলে কি বৈশিষ্ট্য অনুসারে বর্ণালীকে কয় শ্রেণীতে ভাগ করা হচ্ছে? 2 শ্রেণীতে। একটা হচ্ছে বিকিরণ বর্ণালী, আর একটা হচ্ছে শোষণ বর্ণালী। এখন বিকিরণ বর্ণালীটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা পদার্থকে উত্তেজিত করি, তো পদার্থের উত্তেজিত পরমাণুগুলোর ইলেকট্রন শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়। তাহলে উত্তেজিত ইলেকট্রনসমূহ শক্তি বিকিরণ করে যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, এবং বিকিরিত রশ্মিকে যদি আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের প্রিজমের উপর দিয়ে চালনা করি, তাহলে আমরা বিভিন্ন প্রকার রেখা বর্ণালী পাই, যেগুলোকে বলা হয় আসলে বিকিরণ বর্ণালী। তাহলে বিকিরণ বর্ণালীটা কি? যে উত্তেজিত পরমাণু ইলেকট্রন শক্তি বিকিরণ করে যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, তখন আমরা যে বর্ণালী পাই সেটাকে বলা হচ্ছে আসলে বিকিরণ বর্ণালী, যেমন রেখা বর্ণালী। আবার শোষণ বর্ণালী হচ্ছে যে কোনো পরমাণুর ইলেকট্রন শক্তি শোষণ করলে যে বর্ণালী পাবো আমরা, সেটাকে বলি আমরা শোষণ বর্ণালী। তাহলে দেখতে পেলাম যে বৈশিষ্ট্য অনুসারে বর্ণালীকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বিকিরণ বর্ণালী, আর একটা হচ্ছে কি শোষণ বর্ণালী। কেমন? অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমরা আলো ব্যবহার করলাম, অর্থাৎ আলো এক প্রকার শক্তি। তো সেক্ষেত্রে শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তরে যায়, আবার উচ্চ শক্তি স্তর থেকে যখন শক্তি বিকিরণ করে নিম্ন স্তরে ফিরে আসে, তখন বিকিরণ প্রণালী। এবং যখন শক্তি প্রয়োগ করি তখন ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে গেলে আমরা যে বর্ণালী পাই সেটাকে বলা হচ্ছে শোষণ বর্ণালী। এবার তৃতীয় যে প্রকারভেদটা, সেটা হচ্ছে যে গঠন অনুসারে।
গঠন অনুসারে বর্ণালীকে অনেক কয়ভাবে ভাগ করা যায়। যেমন আমরা গঠন অনুসারে বর্ণালীকে মোট 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে গঠন অনুসারে বর্ণালীকে মোট 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পারমাণবিক বর্ণালী, তারপর হচ্ছে আণবিক বর্ণালী, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন বর্ণালী। অর্থাৎ পদার্থের গঠনের উপর ভিত্তি করে আমরা এই 3 প্রকার বর্ণালী পাব। আমরা একে একে এই 3 প্রকার বর্ণালী আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আসি আমরা পারমাণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালীটা হচ্ছে যে যখন কোনো একটা পদার্থের উপর আমরা উচ্চ শক্তি প্রয়োগ করব, তখন সেখানকার পরমাণুগুলো ইলেকট্রন শক্তি শোষণ করে যখন উচ্চ শক্তি স্তরে যায়, আবার শক্তি উৎস সরিয়ে নিলে ইলেকট্রন সমূহ যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, বিকৃত আলোকে যদি আমরা বর্ণালীবীক্ষণ যন্ত্রের প্রিজমের উপরে চালনা করি, তাহলে আমরা কতগুলো সুস্পষ্ট রেখা বর্ণালী পাই। কতগুলো রেখা পাই, এগুলোকে বলা হচ্ছে আসলে পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী বলা হয়। অর্থাৎ যখন পরমাণুর উপর আমরা শক্তি প্রয়োগ করব, পরমাণু ইলেকট্রনগুলো যখন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাবে এবং ইলেকট্রনগুলো যখন শক্তি বিকিরণ করে আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে, তখন যে রেখাগুলো আমরা পাবো সেগুলোকে বলবো আমরা রেখা বর্ণালী। তো সেক্ষেত্রে রেখা বর্ণালী কেন বলা হচ্ছে? অনেকগুলো রেখা পাওয়া যাচ্ছে, কিন্তু রেখাগুলো বর্ণ আলাদা আলাদা, এই কারণে এগুলোকে আমরা বলছি রেখা বর্ণালী। কেমন? এবার চলে আসি আমরা আণবিক বর্ণালী। আণবিক বর্ণালীটা কি? আণবিক বর্ণালীটা হচ্ছে যে পদার্থের অণু তড়িৎচুম্বকীয় বিকিরণ অর্থাৎ আলো শোষণ করার পর যে আমরা বর্ণালীটা পাবো তাকে বলা হয় আণবিক বর্ণালী। কেমন? এই বিষয়টা যদি তোমরা বুঝে না থাকো তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো তার একবার বলে নেই, আণবিক বর্ণালী হচ্ছে যে পদার্থের অণু তড়িৎচুম্বকীয় বিকিরণ শোষণ করলে যে বর্ণালীর সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আণবিক বর্ণালী। তো এক্ষেত্রে কোনো বর্ণ সৃষ্টি হবে না। বর্ণ সৃষ্টি না হয়েও আমরা এটাকে আণবিক বর্ণালী বলবো, কারণ এক্ষেত্রে তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহার করে অর্থাৎ আলো ব্যবহার করে আমরা কিছু লেখচিত্র পাবো। এই লেখচিত্র বিশ্লেষণ করে আমরা পদার্থের অণুকে শনাক্তকরণ করব, ফলে যে বর্ণালী লেখচিত্র পাবো এটাকে আমরা বলবো আণবিক বর্ণালী। কিন্তু এখানে বর্ণালী বলছি কারণ আলো ব্যবহার করছি বলে একে আমরা বর্ণালী বলছি। আমরা বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আণবিক বর্ণালী বিভিন্ন প্রকার হতে পারে। সেটা হচ্ছে আবর্তন বর্ণালী, আবার কম্পন বর্ণালী, ইএসআর বর্ণালী, এনএমআর বর্ণালী, ইলেকট্রনীয় বর্ণালী, বিভিন্ন প্রকার বর্ণালী আরও আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমরা প্রথমে বোঝার ক্ষেত্রে আজকে আলোচনা করব আইআর বর্ণালী বা কম্পান বর্ণালী নিয়ে। এটা শুধুমাত্র বোঝার জন্য। আণবিক বর্ণালীটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আণবিক বর্ণালীটা আমি বোঝাবো কম্পন বর্ণালী বা আইআর বর্ণালী দিয়ে। যে সকল যৌগে স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকে, অর্থাৎ যে সকল যৌগে ধনাত্মক ও ঋণাত্মক পোল থাকে, সেই যৌগে বন্ধনগুলো সবসময় কম্পনশীল। এবং যখন এই কম্পনশীল অণুর উপরে আমরা আইআর রেডিয়েশন বা আইআর রশ্মি প্রয়োগ করব, তখন তার কম্পন বেড়ে যাবে। কম্পন কেন বেড়ে যাবে? কারণ আইআর রশ্মি শোষণ করার কারণে। আমরা ধরলাম যে একটি পাত্রে কোনো একটা যৌগ ছিল, ধরলাম যে সেই যৌগটা ছিল CH3CHO। তো সেক্ষেত্রে এই যে CO বন্ধনটা, এটা প্লাস এটা মাইনাস আমরা জানি। তো এই বন্ধনটাতে পরমাণুগুলো ধনাত্মক ঋণাত্মক পোল আছে। এই বন্ধনটা সবসময় স্প্রিংয়ের মতো কম্পনশীল, স্প্রিংয়ের মতো কম্পনশীল। এভাবে স্প্রিং যেমন কাঁপে, এই বন্ধনটাও কম্পনশীল। কেমন? এখন এই বস্তুটার উপর যখন আমি আইআর রশ্মি চালনা করব, আইআর রশ্মি ধরলাম এখানে যখন আইআর রশ্মি প্রবেশ করছে তখন তার তীব্রতা হচ্ছে I0। এখন এই আইআর রশ্মি যখন এই বস্তুর ভিতর দিয়ে বের হয়ে চলে যাবে, তখন তার তীব্রতা অবশ্যই কমবে। কেন কমবে? কারণ এই বস্তুটা যে CO বন্ধনটা ছিল এটা কম্পনশীল ছিল। তখন এই কম্পনশীল যে অণুটি আইআর রশ্মি শোষণ করার পর তার কম্পন আরও বেড়ে যাবে। হ্যাঁ, আইআর রশ্মি কতটুকু শোষণ করবে সেটা বস্তুর প্রকৃতির উপর নির্ভরশীল। তো যা আমরা ধরলাম যে এখানে আইআর রশ্মির তীব্রতা ছিল 100, ধরলাম আইআর রশ্মির তীব্রতা ছিল 100। যখন এর ভিতর দিয়ে যখন আইআর রশ্মি যাবে, তখন তার যেহেতু তীব্রতা কমে যাবে। কেন? আলো শোষণ হবে বলে তার তীব্রতা কি কমে যাবে। ধরলাম আইআর রশ্মির তীব্রতা কমে হয়ে গেল 80। কেমন? তাই 100 তীব্রতার আইআর রশ্মি প্রয়োগ করলো যখন, তার তীব্রতা ছিল 100, যখন বের হয়ে চলে গেল তার তীব্রতা কমে কত হয়ে গেল? 80 হয়ে গেল। তো সেক্ষেত্রে কিছু আলো শোষণ হয়েছে, কিছু আলো শোষণ হয়েছে। এই শোষণটাকে আমরা অ্যাবজর্বেন্স বলি। কেমন? অ্যাবজর্বেন্সটাকে আমরা এভাবে প্রকাশ করি যে A সমান log I0/I। তো যাই হোক, আমাদের অত বোঝার দরকার নেই আপাতত।
তো অ্যাবজর্বেন্সকে আমরা এভাবে প্রকাশ করি, অর্থাৎ শোষিতাংশ, আলোর শোষিতাংশ। এখন আমরা কি করব, এই যে আইআর রশ্মি আমরা চালনা করলাম, আইআর রশ্মি কত তীব্রতা নিয়ে প্রবেশ করছে, কত তীব্রতা নিয়ে বের হয়ে যাচ্ছে, এটা আসলে ডিটেক্টর শনাক্তকরণ করবে। কম্পিউটারে ডিটেক্টর লাগানো থাকবে, ওই ডিটেক্টর শনাক্তকরণ করবে। তা আমরা এক্স অক্ষে বসাবো ওই আইআর রশ্মির তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা কি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এক্স অক্ষে বসাবো তরঙ্গ সংখ্যা কোন আইআর রশ্মির। এই তরঙ্গ সংখ্যা সাধারণত আমরা 4000 থেকে 400 এই তরঙ্গ সংখ্যায় বসাই দিই পার সেন্টিমিটার বসাই। এখানে এই মানগুলো থাকবে। এবং ওয়াই অক্ষে বসাবো আমরা অ্যাবজর্বেন্স বা শোষিতাংশ। অ্যাবজর্বেন্স বা শোষিতাংশ ওয়াই অক্ষে বসাবো। কেমন? ওয়াই অক্ষে যখন অ্যাবজর্বেন্স বসাবো, তো যখন আইআর রশ্মি প্রবেশ করছিল, প্রথম দিকে তো যৌগ আইআর রশ্মি শোষণ করবে না। শোষণ না করলে তার অ্যাবজর্বেন্স কী থাকবে? কম থাকবে। কিন্তু যখন বেশি আলো শোষণ করবে তখন অ্যাবজর্বেন্স কী হবে? বেড়ে যাবে। আচ্ছা, এগুলো আমরা যদি বিভিন্ন মান দিয়ে সাজাইতাম যে 10, 20, 30, 40, হ্যাঁ, তো প্রথম দিকে অ্যাবজর্বেন্স কী থাকবে? কম থাকবে। কিন্তু যখন এই যৌগটা আলো শোষণ করবে তার অ্যাবজর্বেন্স কী হবে? বেড়ে যাবে। যখন অণুর আলো শোষণ করা শেষ হয়ে যাবে তখন তো আলো শোষণ করবে না, তখন সে আলো পুরোটাই ছেড়ে দেবে, অর্থাৎ অ্যাবজর্বেন্স কমে যাবে। এই ধরনের আমরা লেখচিত্র পাবো। কেমন? তো এই যে একটা নির্দিষ্ট তরঙ্গ সংখ্যায় আমরা অ্যাবজর্বেন্স বেশি পাচ্ছি, হ্যাঁ, একটা অ্যাবজর্বেন্স বেশি পাচ্ছি। কত তরঙ্গ সংখ্যায় অ্যাবজর্বেন্স পাচ্ছি তার একটা সীমা থাকে, তার একটা কী থাকে? সীমা থাকে। তো এখন এই সিও মূলকটার ধরলাম যে এই তরঙ্গ সংখ্যায় অ্যাবজর্বেন্স হচ্ছে এটা। এই লেখচিত্র বিশ্লেষণ করে আমরা এই কার্যকরী মূলকটাকে শনাক্তকরণ করব। প্রত্যেকটা কার্যকরী মূলকের জন্য এই শোষণ ব্যান্ড, এটাকে শোষণ ব্যান্ড বলা হয়। প্রত্যেকটা কার্যকরী মূলকের জন্য এই শোষণ ব্যান্ড হয় আলাদা আলাদা। যেমন এখানে বন্ড সিএইচও মূলকের জন্য এরকম একটা শোষণ ব্যান্ড পাবো। বন্ড সিডব্লিউএইচ এটার জন্য আলাদা শোষণ ব্যান্ড পাবো। তারপরে বন্ড ওএইচের জন্য আলাদা শোষণ ব্যান্ড পাবো। এই শোষণ ব্যান্ড বিশ্লেষণ করে আমরা পদার্থের অণুকে শনাক্তকরণ করি। তো এই যে আমরা লেখচিত্র পেলাম, এটাকে অনেক সময় কম্পন বর্ণালী বলা হয় বা এটাকে আইআর বর্ণালীও বলা হয়। আইআর বর্ণালী কেন? কারণ আইআর রশ্মি ব্যবহার করছি এই কারণে। আর এখানে কম্পন বর্ণালী বলা হয় কারণ এক্ষেত্রে অণুর কম্পনকে কাজে লাগিয়ে আমি অণুকে শনাক্তকরণ করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা আইআর রেডিয়েশন ব্যবহার করে এই লেখচিত্র পেলাম, এটাকে বলা হচ্ছে আইআর বর্ণালী। এভাবে আইআর বর্ণালীটিকে আমরা আণবিক বর্ণালী বলছি কারণ অণু শনাক্তকরণ করতেছি। তো এভাবেই আমরা কম্পন বর্ণালী পেলাম। আবার এটাকে আমরা এখান থেকে পাবো আবর্তন বর্ণালী, আবার এনএমআর বর্ণালী, ইএসআর বর্ণালী, বিভিন্ন বর্ণালী পাবো। এটা ছিল আণবিক বর্ণালী। এবার চলে যাই আমরা অবিচ্ছিন্ন বর্ণালী। কোনো একটা পদার্থকে যদি আমরা ভাস্বরতা পর্যন্ত উত্তপ্ত করি, মনে করো ট্যাংস্টেন ফিলামেন্ট যে বাল্বগুলো ছিল, এই ট্যাংস্টেন ফিলামেন্ট বাল্বকে ভিতর দিয়ে যখন ইলেকট্রন যায়, ট্যাংস্টেন ফিলামেন্ট বাল্বগুলো কী হয়? একেবারে লাল হয়ে যায়। ওখান থেকে যে আলোটা পাবো, এই আলোটাকে যদি আমি বর্ণালী বিক্ষেপণ যন্ত্রের প্রিজমের মধ্যে চালনা করি, তাহলে কিছুটা অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে আসলে অবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে কি কোনো একটা পদার্থকে যদি আমরা ভাস্বরতা পর্যন্ত উত্তপ্ত করি, তাহলে যে বর্ণালী পাবো তাকে বলবো আসলে অবিচ্ছিন্ন বর্ণালী। অর্থাৎ ভাস্বরতা হচ্ছে যে কোনো একটা পদার্থ গলে যাওয়ার আগ মুহূর্ত, ওই পর্যন্ত যদি কোনো পদার্থকে আমরা উত্তপ্ত করি, তাহলে ওখান থেকে যে আলোটা বিকিরিত হবে, এই বিকিরিত আলোরশ্মিকে যদি বর্ণালী বিক্ষেপণ যন্ত্রের প্রিজমের ভিতর দিয়ে চালনা করা হয়, তাহলে আমরা কিছুগুলো মানে অবিচ্ছিন্ন রং পাই, যেটাকে বলা হচ্ছে আসলে অবিচ্ছিন্ন বর্ণালী। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বর্ণালীটা বুঝেছো। না বুঝে থাকলে বই পড়তে হবে এবং ভিডিওটি বারবার দেখতে হবে, তাহলে অবশ্যই তুমি বর্ণালী বুঝতে পারবা। তো যাই হোক, আজকে আমরা কী আলোচনা করলাম? আজকে আলোচনা করলাম বর্ণালী। বর্ণালীকে বিভিন্নভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে যে তরঙ্গদৈর্ঘ্য অনুসারে। তরঙ্গদৈর্ঘ্য অনুসারে যখন আমরা বর্ণালীকে ভাগ করছি, তখন দৃশ্যমান এবং অদৃশ্যমান এই দুটো কি নিয়ে আসলে আমরা তরঙ্গদৈর্ঘ্য অনুসারে বর্ণালীকে 7 ভাগে ভাগ করলাম। এরপর আমরা পেলাম যে বৈশিষ্ট্য অনুসারে বর্ণালী 2 প্রকার, একটা হচ্ছে বিকিরণ, একটা হচ্ছে শোষণ বর্ণালী। এবং গঠন অনুসারে আমরা বর্ণালী 3 প্রকার পেলাম। একটা হচ্ছে পারমাণবিক বর্ণালী, যেটা পরমাণু থেকে পাওয়া যায়, আর একটা হচ্ছে আণবিক বর্ণালী, যেটা অণু থেকে পাওয়া যায়, আর একটা হচ্ছে যে অবিচ্ছিন্ন বর্ণালী, যেটা আমরা কোনো একটা কঠিন পদার্থকে যদি ভাস্বরতা পর্যন্ত উত্তপ্ত করি, তখন আমরা পাই অবিচ্ছিন্ন বর্ণালী। এটা হচ্ছে আসলে বর্ণালী। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই কামনায়। আসসালামু আলাইকুম।